Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই হরর নাইট এপিসোডের 10ম আয়োজনে যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি কাতার প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম রাসেল আহমেদ সরকার, উনি আমাদেরকে পাঠিয়েছেন। এই ঘটনাটি কাতারের আল শাহানিয়া নামক অঞ্চলের খুব পরিচিত একটি ঘটনা। এই ঘটনাটি হায়দার আলী নামক একজন ব্যক্তির সাথে ঘটেছিল, আর ঘটনাটির সময়কাল 2003 সালের শুরুর দিকে। এই হায়দার আলী কোন দেশের এটি উনি উল্লেখ করতে পারেননি, মানে রাসেল আহমেদ সরকার ভাই উল্লেখ করতে পারেননি, তবে তার নাম হায়দার আলী, এতটুকু ঠিক আছে। এই হায়দার আলী ওই সময় ওই এলাকার মাজরা বা খামারের কাজের জন্য আরব দেশে পাড়ি জমিয়েছিলেন। এই খামারটির বর্ণনা দেওয়ার একটি প্রয়োজন রয়েছে। শহর থেকে বেশ দূরে মরুভূমির কাছাকাছি আল শাহানিয়া নামক যে অঞ্চলটা রয়েছে, এই জায়গায় এই বিশাল বড় একটা খামার বাড়ি ছিল। এই খামারটির দুটো গেট, সম্পূর্ণ জায়গা বাউন্ডারি করা। ওইখানে দায়িত্বে যারা থাকে তাদের জন্য একটা প্রশাসনিক ভবন রয়েছে, আর ওইখানে যারা কর্মরত লেবার বা নিরাপত্তা প্রহরী রয়েছে তাদের জন্য একটা কোয়ার্টার রয়েছে। আর এক পাশে আছে ভেড়া, বকরি বা উটের জন্য থাকার জায়গা, যেটাকে আমরা গোয়াল ঘর বলতে পারি। মজার ব্যাপার হলো এই খামারে কোনো ভেড়া, বকরি, উট কিছুই ছিল না। দুটো গেটে 12 ঘন্টা করে ডিউটি করত দুজন নিরাপত্তা প্রহরী, দিনের বেলা দুজন, রাতের বেলা দুজন। প্রশাসনিক ভবনে দিনের বেলা মোটামুটি বেশ কিছু মানুষ অবস্থান করতেন প্রয়োজনীয় কাজের জন্য, কিন্তু রাতের বেলা আবার ওই ভবনটাতে কখনো 3 জন, কখনো 2 জন এরকম থাকতেন আর কি। এই খামারগুলি শহর থেকে অনেক দূরে, আর এখানে যারা থাকেন তাদের জন্য বাজারের ব্যবস্থা করা হয় সপ্তাহে একদিন, অর্থাৎ ছুটির দিনে ইনাদেরকে নিয়ে আসা হয় কাছের কোনো মার্কেটে প্রয়োজনীয় জিনিস তারা বাজার করে নিয়ে আবার এক সপ্তাহের জন্য ওই খামার বাড়িতে চলে যান। এভাবেই তারা বাজারঘাট করেন আর নিজেদের রান্নাবান্না নিজেরাই করতেন আর কি। এই হায়দার আলীকে যখন নিয়োগ দেওয়া হয় এই খামারে, তখন প্রথম অবস্থায় তাকে দিয়ে প্রায় সব কাজই সকলে করাতেন। আর এটা একটা স্বাভাবিক ব্যাপার সেখানে, যে পুরনো লোক নতুন কোনো লোক পেলে এই পুরনো লোকগুলো নতুন লোকদেরকে দিয়ে একটু বেশি খাটাখাটুনি করাতো। বেশ কিছুদিন তাকে খামারের ময়লা পরিষ্কার করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। যেহেতু মরুভূমির দেশে কিন্তু অনেক গরম, একে তো মরুভূমির তপ্ত আবহাওয়া, আর তাকে বুদ্ধি দেওয়া হয়েছিল সে যেন খামার থেকে বেশ দূরে গর্ত করে সেই গর্তের ভিতর এই ময়লা আবর্জনাগুলো ফেলে দেয়, তারপর আবার যেন বালি চাপা দিয়ে আসে। এভাবেই চলছিল তার নিত্যদিনের কিছু সময়। সারাদিন প্রচণ্ড খাটাখাটুনির পর বিছানায় শুয়ে সে একদম ঘুমের রাজ্যে হারিয়ে যেত। বেশ কিছুদিন ধরে এই হায়দার আলী একটা স্বপ্ন প্রায় দেখত। কেউ একজন তাকে বলে, এই হায়দার আলী, খবরদার ওই নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবি না। কিন্তু কে বলে সে স্বপ্নের মধ্যে সেটা বুঝতে পারত না। টানা কিছুদিন স্বপ্ন দেখার পর ওই খামারে কাজ করা এক সুদানি লোককে এই স্বপ্নের কথাটা শেয়ার করে হায়দার আলী। সুদানি লোকটা এই কথা শুনেই হেসে উড়িয়ে দেয় আর বলে যে, এই কথা তোকে যে বলে তাকে আমার সামনে এসে বলতে বলিস, দেখি কোন বাপের বেটা বলে। এগুলো কিন্তু আরবিতে কথোপকথন হতো আর কি। তবে এই হায়দার আলী আরবি ভাষা খুব যে ভালো বুঝতেন বিষয়টা এরকম নয়, অল্প বুঝতেন আর কি। আর উনি যেই অঞ্চল থেকে এসেছিলেন ওই আঞ্চলিক ভাষাটাই উনি আসলে বেশি জানতেন, যার কারণে আরবি ভাষা একদম জানতেন না, তারা ভাঙা ভাঙা আরবি জানতেন, বুঝতেন কিন্তু বলতে পারতেন না ভালো করে, এই আর কি। এই যেই সুদানি ভদ্রলোকটা, এই ভদ্রলোক যখন এই হায়দার আলীকে এমন একটা কথা বলল, তো পরদিন রাত্রে এই খামারের ভেতরে ওই সুদানের ওই নাগরিকটা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তো উনি বুকের ব্যথায় খুব চিৎকার চেঁচামেচি করছিলেন এবং অল্প সময়ের মধ্যে উনি মারা যান। উনি মারা যাওয়ার পর ওনার চেহারায় বেশ ভয়ের ছাপ লক্ষণীয় ছিল। তার চোখ দুটো যেন বের হয়ে আসতে চাচ্ছিল। সবাই তার লাশ দেখে অবাক হয়। তো ডাক্তার বলে উনি হার্ট অ্যাটাকেই মারা গিয়েছেন, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক
যে দিব্যি সবার সাথে রাতের বেলা খাবার খেলো, হাসি তামাশা করলো, হঠাৎ করে উনি এভাবে মারা গেলেন, বিষয়টা অস্বাভাবিক। তারপরও হার্ট অ্যাটাক যে কোনো সময় যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, বিষয়টা নিয়ে খুব একটা ভাবেন নাই। তবে হায়দার আলী কিছুটা ভেবেছিলেন, কারণ হায়দার আলী যখন তার স্বপ্নের কথা এই সুদানি ভদ্রলোককে বলেছিলেন, তখন হায়দার আলীকে নিয়ে আর তার স্বপ্নের বিষয়টিকে নিয়ে সে বেশ ঠাট্টা মশকরা করেছিল। কিন্তু এ থেকেই প্রমাণিত হয় না ওই সময় যে এই কারণেই তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। যাই হোক, সে তো মারা গেল। আরবি ভাষায় মূলত ওই সমস্ত এলাকাতে মুদির নামে একটা শব্দ প্রচলিত আছে। মুদির তাদেরকে বলা হয় যে কোনো একটা জায়গার কিছুটা উচ্চপদস্থ কর্মকর্তা, কিছুটা বলতে কোনো একটা জায়গার ইনচার্জ যিনি দায়িত্বে আছেন অন্যদের, তাদেরকে মুদির বলা হয়। তো এরকম খামারের কিন্তু একজন মুদির থাকে, যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আর কি। তিনি ওই সময় সবাইকে ডেকে নিয়ে বলেন, এই যে এই সুদানি লোকটা যে মারা গেল, এখন যদি এই কথা পুলিশ জানতে পারে তাহলে তো খামারে বিশাল একটা ঝামেলা শুরু হবে। আর এখন ঝামেলা শুরু হলে কিভাবে মারা গেল, আমরা কি তাকে খুন করছি কিনা, এই রকম বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বো। আমরা বিদেশি মানুষ, আসছি 2 টাকার জন্য কাজ করতে, এখন এই সমস্ত ঝামেলায় পড়লে কি অবস্থা হবে। আর মালিক সেও বিপদে পড়বে, মালিক আমাদেরকে পরবর্তীতে বের করে দিবে, তখন আমাদের এই ভিসায় একটা সমস্যা হতে পারে। এখন কি করা যায়? কিন্তু এই তথ্যটা তারা মালিককে জানায়, আর মালিকের কানে গেলে সেও চিন্তা করে যে এখন যদি এই সমস্ত কথাবার্তা পুলিশের কানে যায় কি হবে। তখন মালিক একটা দুষ্টু বুদ্ধির সহায়তা নেয়, মূলত বাধ্য হয়েই। মালিক তখন খামারের যে মুদির মানে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জে, তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে পুলিশকে জানানোর কোনো দরকার নাই, তোমরা নিজেরাই এই লাশটার জানাজা দিয়ে দাফন কাফন করবা, মরুভূমির যে কোনো একটা জায়গায় দূরে নিয়ে লাশটাকে কবর দিয়ে দিবা। এখন সমস্যা হলো, এই সুদানি ভদ্রলোকের লাশ কে বহন করবে? যেহেতু হায়দার আলী নতুন প্রবাসে গিয়েছে, তাই তাকে প্রায় 2 মাসের বেতনের সমান অর্থের লোভ দেখে এই কাজটি করার জন্য আদেশ করা হয়। আর এই হায়দার আলী ভাই আর 7-5 না ভেবে টাকার লোভে পড়ে কাজটা করতে রাজিও হয়। মোট 3 জন মিলে লাশটি নিয়ে রওনা হয় মরুভূমির উদ্দেশ্যে। তাদেরকে একটা পিকআপ ভ্যানে করে পাঠানো হয়। সন্ধ্যা হয়ে আসছিল, সারাদিন কিন্তু লাশটা এমনই ছিল। কথা ছিল গভীর রাত যখন হবে, তো ওই গভীর রাতের মোটামুটি একটু আগেই কাজ সেরে তারা যেন আবার আগের জায়গায় চলে আসে। কাতারের সময় রাত 11টার আগেই তারা অনেক দূরে নিয়ে লাশটি মাটি চাপা দিয়ে চলে আসে। তার আগে ওনারা নিজেরাই লাশটি দাফন কাফন করে আর কি। সব কিছু একদম ঠিকঠাক ছিল, তাদের সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, সব কিছুই স্বাভাবিক। কিছুদিন পর থেকে ওই যে হায়দার আলী, তিনি ঘুমালেই ওই যে সুদানি ভদ্রলোককে দেখতে পেত। ওই সুদানি ভদ্রলোক স্বপ্নের মধ্যে এসে তাকে মানে কান্নাকাটি শুরু করে দেয়, বিভিন্ন কথা বলে, আর স্বপ্নের মধ্যে এসে বলে, কি বিশাল ভুল করলাম রে হায়দার আলী, বিশাল বড় ভুল করছে। এটা তো আরবিতে বলতো আর কি। আর এমন একটা ভুল করছি, ওরা নাকি কাউকে ছাড়বে না। এখন কি ছাড়বে না, কাকে ছাড়বে না, এই বিষয়ে কিছু বুঝতে পারে না। আর হায়দার আলী আরবি ভাষা বুঝতো, ওইভাবে ভাঙাভাবে বলতে পারতো। তো সেও স্বপ্নের মধ্যে কোনো কিছু বললে ওই সুদানি ভদ্রলোক নাকি উত্তর দিত না, কারণ এটা একটা স্বপ্নই ছিল। আর স্বপ্ন তো স্বপ্নই, সে এই চিন্তা করে আগের মতো কাজ সে করতে থাকে। ওই যেভাবে ময়লা আবর্জনা ফেলতো, ওই টাইপের কাজ সে তখনও করছিল। কিন্তু তো ঘুম থেকে ওঠার পর দুপুরের দিকে সে বের হয় অন্যান্য কাজ সেরে, খামারের ময়লা পরিষ্কার করে সেগুলি নিয়ে আরেকটা জায়গায় মাটি চাপা দেওয়ার উদ্দেশ্যে। তো দূরে কোনো একটা জায়গায় গিয়ে যখন সে বালি খোঁড়াখুড়ির জন্য তৈরি হয়েছে, তো বেশ কিছুটা কাজ করেছে, হাতে একটা শক্ত বেলচা ছিল, সেটা দিয়ে বালি সরাচ্ছিল, মানে গর্ত করছিল। হঠাৎ তার বেলচায় শক্ত কোনো লোহার সাথে বা পাথরের সাথে একটা সংঘর্ষ হলো, এটা সে টের পেল। কোনো কিছু চিন্তা না করে সে যখন আরো বেশি মাটি খোঁড়া শুরু করে, দেখতে পায় মোটামুটি বড় রকমের একটা নকশা করা সিন্দুক। ছোটবেলায় অনেক গল্প কাহিনীর কথা তার মনে পড়ে, গুপ্তধনের কথা তার মনে পড়ে।
আর সে চিন্তা করে যে এটার মধ্যে নিশ্চয়ই অনেক সোনা মণিমাণিক্য আছে। তো কিছুক্ষণ মাটি খুঁড়ে সে সম্পূর্ণ সিন্দুকটা উপরে তুলে আনে। খুব যে আহামরি ভারী ছিল বিষয়টা এরকম নয়। তো দেখতে থাকে তামাটে রঙের একটা সিন্দুকের উপরে অনেক পুরাতন কিছু লেখা আর অনেক সুন্দর নকশা করা হয় সিন্দুকের উপরে। যে নকশার কথা হয়তোবা হায়দার আলী কখনো চিন্তাই করতে পারে নাই যে এটা এমন ধরনের নকশা হতে পারে, মানে অদ্ভুত সব নকশা। অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ সে সিন্দুকটার দিকে এক নজরে তাকিয়ে থাকে। যখন সিন্দুকটা খোলার চিন্তা করে সে দেখে প্রাচীনকাল আর বর্তমান কালের কোনো রকমের কোনো তালার কোনো নিদর্শনই নাই। আগেকার দিনেও তো তালা ছিল, প্রাচীন তালা ছিল, তারপর বর্তমান কালেরও কোনো তালা যেরকম হয় আর কি, এরকম কোনো তালাও নাই সেখানে। ওই সিন্দুকটা আটকানো আছে ওই নকশার সাথে তাল মিলিয়ে ডানে বায়ে ঘোরানোর মতো শক্ত দুইটা হাতল দিয়ে। কিছুতে সে বুঝতে পারে না যে কিভাবে কোন নকশার সাথে তাল মিলিয়ে ওইটা খুলতে হবে। সে সিদ্ধান্ত নেয় যেটা ভেঙে ফেলি, এত মাথা খাটানোর দরকার নেই। বেলচা দিয়ে আঘাত করতে করতে সে ওই সিন্দুকটি ভাঙতেও সক্ষম হয়। সিন্দুকের ভেতরের দিকটা সুন্দর লাল রেশমি কাপড়ে মোড়ানো। ওই রেশমি কাপড়ের মধ্যে ছোট্ট একটা কাঠের নকশা করা বাক্স রয়েছে। তার মনটা বেশ খারাপই হয়ে যায়, কারণ এত বড় সিন্দুকের মাঝখানে কিছুই নাই। সে চিন্তা করেছিল যে সোনা রূপা হীরা মণি মাণিক্য এগুলো পাবে, কিন্তু না, বড় একটা সিন্দুকের ভিতর লাল কাপড়ে মোড়ানো আর একটা ছোট একটা বাক্স। চিন্তা করে যে হয়তো বা এর মধ্যে কিছু থাকতে পারে। সে এই চিন্তা করে এই বাক্সটাও সে ভেঙে ফেলে, যে এর মধ্যে কিছু আছে, ভেতরে আছে তাকে একটু দেখি, যদি প্রয়োজনীয় কিছু থাকে সাথে করে নিয়ে যাব, না হলে এই বাক্স এখানে ফেলে রেখে চলে যাব, এই চিন্তা করেছে। লাল রেশমি কাপড়টা তার আবার খুব ভালো লেগেছে। সে ওই লাল রেশমি কাপড়টা ওই সিন্দুক থেকে বের করে একটা পাশে ভাঁজ করে রেখেছে। ওই রেশমি কাপড়ের ভেতরেও বেশ কিছু লেখা রয়েছে, কিন্তু সেই লেখার অর্থটা সে বুঝতে পারেনি। আর ওই সিন্দুকটার গায়েও কিন্তু নকশা রয়েছে, কিছু কিছু লেখা রয়েছে। আর ওই সিন্দুকটার গায়ে রং বেরঙের বিভিন্ন সুতা লেগে আছে। যাই হোক, সে আর 7-5 না ভেবেই ওই কাঠের বাক্সটাকে আঘাত করে। কয়েকটা আঘাতেই ওই বাক্সটা ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার সাথে সাথে অদ্ভুত একটা শব্দ হয়। শব্দটা এমন যে আমরা কোনো সফট ড্রিঙ্কস মানে কোকাকোলা, স্প্রাইট এগুলোর বোতল খোলার পর এক ধরনের শব্দ হয়, ঠিক অমন একটা শব্দ হয়। এবং ওই শব্দের সাথে মনে হলো ওই ছোট্ট বাক্সের ভেতর থেকে কুয়াশার মতো একটা বাতাস বের হয়ে মিলিয়ে গেল। এটা দেখে হায়দার আলী প্রচন্ড ভয় পায়। কি ধরনের উদ্ভট কাণ্ড! বাক্সের ভিতরে কি এভাবে বাতাস বন্দি থাকা সম্ভব? নিজেই নিজেকে প্রশ্ন করে যে এটা কিভাবে কি হলো। সে আর একটা জিনিস দেখে যে ওই বাক্সের মধ্যে ছোট্ট তাবিজ জাতীয় কিছু একটা নকশা করা আছে। তো হায়দার আলী এত কষ্ট করে এই জিনিসটা যে বের করলো, ভাঙলো, পরিশ্রম করলো, কিছুই এর ভিতরে না পেয়ে প্রচন্ড রাগে অভিমানে সে অন্য কোনো কিছু না নিয়েই ওই যে কাপড়টা যেটা আছে ওইখানে, ওইটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর প্রতিদিনের মতো তার কাজও শেষ করে। তো এর বেশ কিছুদিন পর, মানে এর মধ্যে আর তেমন কিছু হয় নাই, সবকিছু আগের মতোই চলতে থাকে। এর বেশ কিছুদিন বলতে কয়েকদিন পর মরুভূমিতে কিন্তু মাঝে মধ্যে বালুর ঝড় হয়। তো এরকমই এক বালুর ঝড় সকাল থেকে শুরু হয়। ব্যাপারটা সাধারণ ব্যাপার মনে করে তারা প্রতিদিনের মতো যে কাজ করতো সেটাই করে। হায়দার আলীও প্রতিদিনের যে কাজ, ময়লা পরিষ্কার করা, এটা করার জন্য সে বের হয়। নির্দিষ্ট কোনো একটা জায়গায় ময়লা ফেলে মাটি চাপা দিয়ে যখন সে আসতে শুরু করে, বাতাসের ঘূর্ণিপাকের ভিতর সে আর সামনে আগাতে পারে না। চিন্তা করে যে এই বাতাস কমলেই আমাকে যেতে হবে, এর আগে আর যাওয়া সম্ভব নয়। কিছুক্ষণের ভিতরে ঝড় যদিও বা কমে যায়, তখন সে রওনা দেয়। স্বাভাবিকভাবে সে চলে আসে। সেই দিন রাত্রে খামারের ভেতরে যেখানে ভেড়াগুলিকে রাখা হয়েছিল, এর মধ্যে কিন্তু শুরুর দিকে কিন্তু ভেড়া ছিল না, পরে আবার কিন্তু ভেড়া আনা হয়েছে। তো সেখানে অনেক ভেড়ার ডাক শুরু হয়। প্রায় সবাই তখন ঘুমিয়েছিল। ভেড়ার এরকম অস্বাভাবিক ডাকে তারা বের হয়ে আসে।
আর বাইরে যারা জেগেছিল মানে ডিউটি দিচ্ছিল তারাও আসে। অদ্ভুত কাণ্ড, ভেড়াগুলো এত রাতে এইভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন? তারা ওই ভেড়া রাখার স্থানে গিয়ে দেখে প্রত্যেকটা ভেড়া একটা আর একটার সাথে মারামারি করছে। তারা কেউই বুঝতে পারছে না যে শুরুটা হলো কি, এরা এত রাত্রে এটা কি শুরু করলো, এরকম তো কখনো হয় না। হঠাৎ করে একটা ছায়ামূর্তি খামারের বাইরে থেকে গেটের প্রহরীদেরকে ইঙ্গিত করে প্রচন্ড জোরে ফিস ফিস করে বলতে শুরু করে আরবিতে। মানে আরবিতে তারা বলছে, বাংলা এরকমটা হবে আর কি, এই আমার চাদর আমাকে দিয়ে দে, আমার খাবার আমাকে দিয়ে দে, আর আমার সম্পদ আমাকে ফিরিয়ে দে, আমার মনিবকে খবর দে। এখন অন্যরা তো কিছুই বুঝতে পারছে না যে চাদর দে, খাবার দে, সম্পদ দে, আবার আমার মনিবকে খবর দে, বলেটা কি? সেই রাতে যারা জেগেছিল তারা সবাই শুনছিল সব কথা, আর ওই অবয়বটাকে দেখছিল। ভয়ে তো সকলের অবস্থা খারাপ। আর কোনো কিছু হওয়ার আগে যে যার মতো দৌড়ে ঘরের ভিতরে চলে যায়, যে যেভাবে পারে দোয়া দরুদ পড়তে থাকে। সকালবেলা এই খবর তাদের মালিককে জানায়। মালিক তাদের জন্য একজন হুজুরকে নিয়ে আসে। সে তার মতো করে দোয়া দরুদ পড়ে সবাইকে জানিয়ে দেয় হয়তো মরুভূমির কোনো খারাপ জিন তাদের পিছনে লেগেছে। কিন্তু হুজুর কারণটা কিন্তু বুঝতে পারে না। সবাইকে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে কেউ এমন কোনো কাজ করেছে কিনা যে কোনো জিনিস নিয়ে এসেছে। হুজুর জিজ্ঞেস করেছিল, কিন্তু প্রত্যেকেই সেই বিষয়টা অস্বীকার করে। এমনকি এই হায়দার আলী সে নিজেও বেমালুম অস্বীকার করে বসে যে সে মরুভূমির ভিতর থেকে একটা সিন্দুক খুলে ওর ভিতর থেকে কিছু নিয়ে এসেছে। এর পরের দিন সন্ধ্যাবেলা দুইজন জুব্বা পরা মানুষ খামারে আসে। তারা বেশ কিছু ভেড়া কিনতে চায়। তারা জানায় যে এভাবে ভেড়া বিক্রি করা যাবে না। মানে ওই খামারে যারা ছিল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, তাদের মালিককে জানাতে হবে, বেশ কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুন ফলো করে খামারের ভেড়াগুলো বিক্রি করতে হবে। হুটহাট করে আমরা কারো কাছে এভাবে বিক্রি করতে পারি না। এক পর্যায়ে ওই লোক দুজন বেশ রাগান্বিত হয়ে বলতে শুরু করে, আমরা ভেড়া কিনতে আসছি, তোদের কাছ থেকে তো ভিক্ষা নিতে আসি নাই। যদি ভালোই ভালোই আমাদেরকে এখন না দিস তাহলে কিন্তু ভেড়া তোদের কাছ থেকে আমরা কেড়ে নিয়ে যাব, কিছুই পাবি না টাকা পয়সা, আর আমাদের কিছুই করতে পারবি না তোরা। এই টাইপের রাগত স্বরে কথা বলতে বলতে এক ধরনের অদ্ভুত হাসি দিতে শুরু করে তারা। চোখের পলকে তাদের রূপ পাল্টে বিশাল বড় বড় ছায়ামূর্তি এই রূপে তারা চলে আসে। এবং দেখা যায় এই দুইটার সাথে আরো বেশ কিছু এই ধরনের ছায়ামূর্তি কোথা থেকে যেন চলে এসেছে। আর চারদিকে মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে, মনে হচ্ছে মরুভূমির ঝড় উঠেছে। প্রচন্ড ভয়ে সবাই এমন একটা অবস্থায় চলে গিয়েছে যে তাদের গলা শুকিয়ে গেছে। এর মধ্যে একটা ছায়ামূর্তি হায়দার আলীকে খপ করে ধরে তার পা ধরে টেনে হিচড়ে অনেক দূরে ধাক্কা মেরে ফেলে দেয়। আর আরবিতে বলতে থাকে, আমার সম্পদ দিয়ে দে। তখন ওই খামারের কারো বুঝতে বাকি রইল না এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যার মূল নাটের গুরু হলো এই হায়দার আলী। হায়দার আলী অচেতন অবস্থায় চলে গিয়েছিল। আর ওই সময় সকলেই দেখে একটা কালো ধোয়ার মতো একটা জিনিস হায়দার আলীর মুখের মধ্য দিয়ে হায়দার আলীর ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথে হায়দার আলী উঠে দাঁড়িয়ে যায় এবং নিজের কণ্ঠে হায়দার আলী কথা বলতে থাকে। হায়দার আলী একবার হিন্দিতে, একবার বাংলায়, মানে যত ভাষার লোক ওইখানে উপস্থিত ছিল প্রত্যেকটা ভাষায় একই কথা বলতে থাকে। মানে একবার বাংলায় বলে, হিন্দিতে বলে, ওখানে তো বাঙালিও ছিল। তো এই পুরো ব্যাপারটা ওই হায়দার আলীর মুখ দিয়ে ওর ভেতরে থাকা জিনিসটা বলে। অথচ হায়দার আলী কিন্তু ঠিকমতো আরবি বলতে পারতো না। আর সে কিনা বিভিন্ন ভাষায় কথা বলছে। স্পষ্ট ভাষায় হায়দার আলী প্রত্যেককে বোঝাতে সক্ষম হয় যে মরুভূমিতে যাবার পর ওই সিন্দুকটা হায়দার আলী কিভাবে পেয়েছিল, আর সিন্দুকটা কিভাবে ভেঙেছে, ওখান থেকে কিভাবে কোনো জিনিস বের হয়ে এসেছে, পুরো কাহিনীর বর্ণনা ওর ভিতরে থাকা ওই জিনিসটা দেয়। এবং আরো বলে দেয় যে হায়দার আলী ওই লাল কাপড় কোথায় রেখেছে। কেউ একজন দৌড়ে গিয়ে ওই লাল কাপড়টা নিয়ে আসে। তখন ওই আনার পর এই লাল কাপড়টা ওই হায়দার আলীর সামনে ফেলে দেয়। মানে হায়দার আলীর ভিতরে তো তখন একটা অবয়ব ছিল। আর এই জিনিসটা পাওয়ার পর ওই ছায়ামূর্তি যেটা ওর শরীরের ভিতরে ঢুকে গিয়েছিল প্রচন্ড রাগে ক্ষোভে হায়দার আলীর শরীরকে
মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে কয়েক টুকরো করে ফেলে। মানে ওই যে অবয়বটা ওর শরীরের ভিতরে ছিল, ভিতরে থাকা অবস্থায় হায়দার আলীর শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। আর পরিস্থিতি তখনও অস্বাভাবিক ছিল। ওই যে ভেড়ার যে খামারটা ছিল ওখানে বেশ কয়েকটা ভেড়ার ঘাড় মোটকে দিয়ে চলে যায়, আর ছিন্ন ভিন্ন অবস্থায় হায়দার আলীর দেহ পড়ে থাকে। উপস্থিত এই ধরনের একটা ভয়ানক দৃশ্য দেখে ওখানকার সবাই তো প্রচণ্ড ভয়ে আতঙ্কে কেউ কেউ সেন্সলেস হয়ে যান। এরপর এই ঘটনাটা জানাজানি হয়ে যায় যে এরকম একটা ঘটনা ঘটেছিল। কিন্তু একটা ব্যাপার অনেকেই জানতে বা বুঝতে পারেনি যে আসলে ওই সিন্দুকটা কি ছিল, সিন্দুকের ভেতরে ওই অবয়বটাকে কেন আটক রাখা হয়েছিল, ওই অবয়বটা বের হয়ে তার মনিবকে খবর দিতে বলেছিল, আসলে কোন মনিব, কার মনিব, কি হয়েছিল, এই বিষয়ে বিস্তারিত আসলে ওইভাবে জানা যায় না। এটা জানতে পারলে হয়তো অনেক রহস্যের সমাধান হতো। কিন্তু এই বিষয়টা নিয়ে রাসেল আহমেদ সরকার আমাদেরকে কোনো কিছু জানাতে পারেনি। ঘটনাটা এতটুকুই, এবং এতটুকু মোটামুটি ওখানকার অনেকেই জানেন। কাতার প্রবাসী ভাইরা আল শাহানিয়া নামক স্থানে গিয়ে এই ঘটনা সম্পর্কে আরও জানতে পারেন। যদি এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন তাহলে আমাদেরকে আপনারা জানাতে পারেন। আর আপনারা ঘটনা পাঠাবেন লিখে বা রেকর্ড করে afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করেও জানাতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের নাম আফনান দ্য হরর ওয়ার্ল্ড। এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে ভয়ের শিহরণ বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে। আপনারা অনেকেই রকমারি থেকে বইটি অর্ডার করেছেন, পেয়েও গেছেন, অনেকে ছবি দিচ্ছেন, বইয়ের ঘটনাগুলো পড়ে রিভিউ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের রিভিউ পড়ে। আপনারা যারা এখনও বইটি সংগ্রহ করেননি রকমারি থেকে সংগ্রহ করতে পারেন। বইটি প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। আপনার রকমারিতে গিয়ে সেখানে ভয়ের শিহরণ এই কথাটি লেখার সাথে সাথেই বইটি আপনাদের সামনে চলে আসবে, তখন আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের সাথে এখন যারা যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, লাইক বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেল লিঙ্কটা আপনারা ছড়িয়ে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধব পরিচিতজনদের ভেতরে। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে রাত 10:59 আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।